নমস্কার, আমি জয়ন্তী চক্রবর্তী বলছি। আজকের আমি আপনাদের কাছে যে স্বরচিত গল্পটি পাঠ করে শোনাবো, সে গল্পটির নাম অদৃশ্য নূপুর। এটি একটি অলৌকিক গল্প। আসুন তবে শুরু করা যাক। আমার দাদামশাই মানে মায়ের বাবার যখন বিয়ে হয়, তখন তিনি সবে ক্লাস 10-এ পড়ছেন। বয়স 14 কি 15 বছর হবে। দিদিমা বছর 6-এর ছোট্ট খুকি। দু পায়ে নূপুর পরে ঝমঝম করে শ্বশুর বাড়ি এলেন ঘর করতে। সারাদিন ছোটাছুটি করে বেড়ান সারা বাড়ি। সারাদিন নূপুরের ঝুমঝুম শব্দ সারা বাড়ি মুখর করে রাখে। ছোট ছোট দেওর ননদদের সঙ্গে খেলা ধুলো মারামারি। কেউ তাড়া করলেই ঝুমঝুম করতে করতে দৌড়ে এসে ঢোকেন দাদামশাইয়ের পড়ার টেবিলের তলায়। এটাই ছিল দিদিমার দুর্গ। জানতেন এখান থেকে কেউ তাকে টেনে বের করতে পারবে না। দাদামশাই খেতে বসলেই ঝুমঝুম খুকি কোথা থেকে ছুটে এসে হাঁটু মুড়ে সামনে বসে হাঁ করতে। দু এক গাল মাছ মাখা ভাত সব্যর হাত থেকে খেয়ে তবে তার শান্তি হতো। সব্য হলেন আমার দাদামশাই, সর্বেশ্বর মুখোপাধ্যায়। বাড়ির সবাই সব্য বলে ডাকে, তাই দিদিমাও ডাকেন সব্য বলে। সব্যর পাতের সামনে হাঁটু মুড়ে বসে হাঁ করে ঝুমঝুম খুকি বলে, থব্য ভাত দে। দাদামশাইয়ের দেয়া ছোট ছোট মাছ ভাতের টেলা মুখে নিয়ে পরম পরিতৃপ্তিতে চোখ বন্ধ করে খেতে থাকেন ঝুমঝুম খুকি। দু একগাল খেয়ে সেই এঁটো মুখেই আবার কোথায় দে ছুট গৌরীর, বাড়ির সকলের চোখের মণি গৌরী। এত ছোট একটি মেয়েকে ছেড়ে থাকতে তার বাবা মার খুবই কষ্ট হতো। বাবা বারবার পালকি বেহারা নিয়ে ছুটে আসতেন গৌরীকে নিতে, কিন্তু গৌরী যেতে চাইতো না। ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেলেও দু একটা দিন যেতে না যেতেই বায়না ধরতেন, থব্বুর বাড়ি যাবো, আমি থব্বুর বাড়ি যাবো। আসলে বাপের বাড়িতে তো এত বন্ধু বান্ধব নেই, এত খেলাধুলোও নেই। বাপের একমাত্র মেয়ে। বাবা কাছে ডেকে অক্ষর পরিচয় করান, রামায়ণ মহাভারতের গল্প বলেন, মা শেখান সংসারের ছোটখাটো কাজ। গৌরীর এসব ভালো লাগবে কেন? সব্বর বাড়িতে যে তার অবাধ স্বাধীনতা, কেউ তাকে কিচ্ছুটি করতে বলে না। তার যা ভালো লাগে তিনি তাই করেন। আমার ঝুমঝুম দিদিমা মানে গৌরীর শাশুড়ি তার জন্য রান্নাঘরের গায়ে যে ছোট্ট ঢেকিশাল, তারই পাশে একটি ছোট খেলা ঘর পেতে দিয়েছিলেন। সেখানেই সমবয়সী 4-5 জন দেবর ননদকে নিয়ে দিব্যি জমিয়ে সংসার খেলা করতেন আমার গৌরী দিদিমা। সেখানে তার ব্যস্ততার অন্ত নেই। পুতুলকে নামানো, খাওয়ানো, সাজানো, গোছানো, রান্না বাড়ি, কত কাজ। সারা দিন চঞ্চল দুটি পায়ে নূপুর বেজে যেত, ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুম। সবচেয়ে মুশকিল হতো শনিবার আর বুধবার। এই দুদিন হাট বসতো পাশের গ্রামে, এই দুদিন হাট বসতো পাশের গ্রামে। 4-5 খানা গাঁয়ের মানুষ হাট থেকে কিনতে আসতো সারা সপ্তাহের দরকারি জিনিসপত্র। দাদামশাইও শনিবার করে হাটে যেতেন। ওই দুদিন হাফবেলা স্কুল তো, তাই স্কুল থেকে বাড়ি ফিরে হাটে চলে যেতেন তিনি। আর তাকে হাটে যেতে দেখলেই ঝুমঝুম দিদিমা বায়না ধরতেন, আমিও যাবো থব্বুর সঙ্গে। সবাই বোঝাতো, ছি মা, বউ মানুষ কি হাটে যেতে আছে? তুমি নতুন বউ। কিন্তু কে শোনে কার কথা? হাত পা ছড়িয়ে কান্না শুরু হয়ে যেত। হাপুস নয়নে তাকে কাঁদতে দেখে শেষে দাদামশাই বলতেন, ঠিক আছে চল, ভালো কাপড় পরে আয় তাহলে। গৌরী কাপড় পরতে পারে না। ভালো কাপড়খানা বগলে নিয়ে সবার কাছে কাছে ঘোরে, একটু পরিয়ে দাও না গো, হাতে দাবো, থব্বুর সঙ্গে হাতে দাবো। অগত্যা পরিয়ে দিতে হয় ছোট্ট একখানা রাঙা শাড়ি পরে আহ্লাদে নাচতে নাচতে হাটে চললেন ঝুমঝুম খুকি। কিন্তু দাদামশাইয়ের সঙ্গে হেঁটে পারবেন কেন? বারবার পিছিয়ে পড়েন। দাদামশাই বলেন,
দৌড়ে আয় না গৌরী। দৌড়তে গিয়ে শাড়ি খুলে যায়। খোলা শাড়ি বগলে নিয়ে ছুট্টে দাদামশাইয়ের সঙ্গ ধরেন গৌরী দিদিমা। রেগে গিয়ে দাদামশাই বলেন, আর আনবো না তোকে, কখনো আনবো না। ঠোঁট ফুলিয়ে ঝুমঝুম দিদিমা বলেন, কেন, এই তো কাপড় পরেছি। তিনি বগলের কাপড়টি দেখিয়ে দিতেন। হাটে গিয়েও শান্তি নেই। থব্ব তুড়ি কিনে দে, মিঠাই খাবো থব্ব। ওই দেখ ওইদিকে পাপল ভাজতে, পাপল খেতে খুব ভালোবাসি। ওই যে ওখানে বাঁদর নাচ হচ্ছে, বাঁদর নাচ দেখবো থব্ব। আমি কখনো বাঁদর নাচ দেখিনি। বাঁদর নাচ যেখানে হচ্ছে সেখানে আবার খুব ভিড়। ছোট্ট মানুষ ভিড়ের পিছনে দাঁড়িয়ে কিছুই দেখতে পান না। বরকে হুকুম করেন দিদিমা, থব্ব একটু তুলে ধর না, দেখতে পারতি না। বাধ্য হয়ে দাদামশাইকে কাঁধে তুলে নিতে হতো ছোট্ট বউটিকে। হাটের ভিড়ে দুরন্ত শিশু পাছে হারিয়ে যান, তাই দাদামশাই তাকে কাঁধে নিয়েই হাট করতেন। কোনো কোনো দিন হাটের বেলায় যদি ঘুমিয়ে পড়তেন দাদামশাই, গৌরী গিয়ে ডাকাডাকি করে ঠিক টেনে তুলতেন। এই থব্ব থব্ব, হাতে দাবিনি ওত। সেকালে খুব অভিজাত ধনী পরিবার ছাড়া বাড়ির বউ মেয়েদের মধ্যে শিক্ষার তেমন চল ছিল না। এখন যেমন 5 বছরের ছোট্ট খুকি কিন্ডারগার্টেন স্কুলে গিয়ে ইংরেজি রাইমস মুখস্থ করে, অঙ্ক করে, সেকালে সেসব ছিল না। মেয়েরা বড় হয়ে সংসার করবে, এটাই ছিল তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই ছোট থেকেই মিছিমিছির সংসার সাজিয়ে, রান্না বাটি খেলে, পুতুলের বিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের হাতেখড়ি হতো। এই খেলায় শাশুড়ি খুড়শাশুড়িদেরও উৎসাহ কম ছিল না, কারণ তাদেরও তো বয়স এমন কিছু বেশি নয়। মেয়েবেলা কাটবার আগেই বউ হয়ে গেছেন তারা। তাই ছোট ছোট বৌমারা তাদের কাছে যেন ছিল জ্যান্ত পুতুল। আমার ঝুমঝুম দিদিমাকে নিয়েও তার শাশুড়ি খুড়শাশুড়ি দিদি শাশুড়ি সবাই খুব আনন্দ করতেন। তার পুতুলের বিয়েতে তত্ত্ব সাজিয়ে, লুচি ভেজে, বউ ভাত করে, কনে বিদায়ের সময় কেঁদে কেটে চোখ ফুলিয়ে তারাও তাদের অপূর্ণ মেয়েবেলাকে পূর্ণতা দিতেন। আমার ঝুমঝুম গৌরী দিদিমা সারাদিন তার শ্বশুর বাড়িটাকে যেন মাথায় করে রাখতেন। তার পুতুলের বিয়েতে কে পুরুত হবে, কেন থব্ব হবে, তা তার যতই পড়ার চাপ থাক আর নাই থাক। বউ ভাতের নেমন্তন্নে কন্যাকর্তা হয়ে কে যাবে, কেন থব্ব দাবি, থলি হাতে মোতা দুলিয়ে। বাড়ির কেউ যদি বলতো, দাও গৌরীকে কটা দিন বাপের বাড়ি পাঠিয়ে দাও, সামনে ছেলেটার পরীক্ষা, অমনি গৌরী কেঁদে আকুল হতো। তখন দাদামশাই এগিয়ে এসে বলতেন, আহা থাকে থাক না, আমি নয় রাত জেগে পড়া করে নেবক্ষণ, ও থাকে থাক। এমনি করেই দেখতে দেখতে একটা বছর কেটে গেল। সেবার মাধ্যমিক পরীক্ষা। দাদামশাইকে যেতে হবে মহকুমা শহরে। সেকালে যাতায়াত ব্যবস্থা এত ভালো ছিল না তো, স্কুলগুলো ছিল অনেক দূরে দূরে। মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে স্কুলের হেডমাস্টার মশাই আর 2-1 শিক্ষক দল বেঁধে চলে যেতেন পরীক্ষা কেন্দ্রে। সেখানে গিয়ে কিছুদিনের জন্য একটি ঘর ভাড়া নিতেন। সব ছাত্ররা থাকতো শিক্ষক মশাইদের তত্ত্বাবধানে। কদাচিৎ কারো বাবা বা দাদা সঙ্গে যেতেন। শিক্ষক মশাইরাই রান্না বান্না করে খাইয়ে দাইয়ে ছাত্রদের পরীক্ষা দিতে পাঠাতেন। তাদের কোনো রকম সুবিধা অসুবিধা হতে দিতেন না। অসুখ হলে সেবা করতেন মায়ের মতো, বিনা পারিশ্রমিকে পড়াতেন তাদের। ছাত্ররাও খুব উৎসাহের সঙ্গে পিকনিক করার আনন্দ নিয়ে পরীক্ষা দিতে যেত। পরীক্ষার যে ভীতি, তাই পিকনিকের আনন্দে কেটে যেত অনেকটাই। সেবার মাধ্যমিক পরীক্ষার 2 দিন আগে অন্য সব পরীক্ষার্থীদের সঙ্গে আমার দাদামশাইও তৈরি হলেন পরীক্ষা কেন্দ্রে যাবার জন্যে। দূরে মহকুমা শহরে এবারে শীত পড়েছিল তাদের। গ্রাম থেকে সেই মহকুমা শহরটি অনেক দূরে। 2 মাইল হেঁটে গিয়ে গঞ্জের ঘাট থেকে নৌকো ধরতে হতো। তারপর গরুর গাড়ি চড়ে আরো মাইল 7 গেলে তারপর পাওয়া যাবে মহকুমা শহরে যাবার বাস। আমার দাদামশাই
এক হাতে বইপত্রের বাক্স আর অন্য হাতে চাল ডালের পুঁটুলি নিয়ে চললেন সবার সঙ্গে পরীক্ষা দিতে। দেখতে পেয়েই আমার ঝুমঝুম দিদিমা বায়না জুড়ে দিলেন, আমিও দাবু, আমিও দাবু থব্বু থঙ্গে। কোনো মতেই তার বায়না থামানো যায় না। মাটিতে শুয়ে পড়ে হাত পা ছুঁড়ে আছাড় পাছাড় খেয়ে কাঁদতে লাগলেন তিনি। অনেক বুঝিয়ে পুতুল টুতুল দিয়ে সন্দেশের লোভ দেখিয়ে এত করেও তাকে যখন নিরস্ত করা গেল না, তখন তার শাশুড়ি মা আদর করে কোলে তুলে নিয়ে বললেন, সভ্য তবে গিয়ে তোমার জন্য গাড়ি ডেকে আনুক, এত দূরের পথ তুমি তো হাঁটতে পারবে না মা। এই কথায় ভুলল দুরন্ত শিশু। দাদামশাইও চলে গেলেন পরীক্ষা দিতে। যেতে যেতে বারবার পিছন ফিরে তাকান, চোখ মোছেন সবার আড়ালে। তারপর এক সময় পরীক্ষার চিন্তায় ব্যস্ত হয়ে পড়েন। তার মনে গৌরীর কথাটা চাপা পড়ে যায় কিছুদিনের জন্য। পরীক্ষা দিয়ে আমার দাদামশাই ফিরলেন দিন 15 পর, কিন্তু তখন আর গৌরীর সঙ্গে তার দেখা হলো না। গৌরী তখন সবাইকে ছেড়ে চলে গেছেন অনেক দূরে, তারাদের দেশে। পুকুরে লাল টকটকে শাপলা ফুল ফুটে থাকে অজস্র। রোজ স্নানের সময় সব্য সাঁতার কেটে গিয়ে ফুল তুলে এনে দিত তাকে। এখন সব্য নেই, কে আর এনে দেবে ফুল? দুরন্ত শিশু সবার চোখের আড়ালে কখন গিয়ে নেমেছিলেন পুকুরে ফুল তুলতে, তারপর তলিয়ে গেছেন অতল জলের তলায়। কেউ জানতেও পারেনি। সারাদিন অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল ঘাটের কাছে ভেসে উঠেছে তার ছোট্ট নিথর দেহ। দাদামশাই বাড়িতে এসে সব শুনে একেবারে যেন পাথর হয়ে গেলেন। তিনি নাকি ওই ঘটনার দিনই রাতে স্বপ্ন দেখেছিলেন। গৌরী তাকে ঠেলা দিয়ে দিয়ে বারবার বলছে, এই থব্বু তব্বু, আমাকে ফুল তুলে দিবিনি? দে, ফুল তুলে দে, ফুলগুলো তুলে দে না। দাদামশাই তাকে বলেছিলেন, দেব রে, একটু দাঁড়া, পরীক্ষাটা হয়ে যাক। তখন নাকি গৌরী রাগ করে বলেছিল, দিল্লি না তো, ঠিক আছে, চলে যাচ্ছি, তোর সঙ্গে দনমিল মতো আলু। এই বলে নাকি কোড়ে আঙুলখানু দেখিয়ে দৌড়ে চলে গিয়েছিল অন্ধকারে। দাদু কতবার ডেকেছিলেন, গৌরী দাঁড়া, শুনে যা, যাস নে গৌরী, যাস নে, শুনে যা। কিন্তু সেই ঝুমঝুম খুকি আর একবারের জন্য পিছন ফিরে তাকায়নি। মাথা গোঁজ করে সেই যে চলে গেল, সেই যাওয়াই তার শেষ যাওয়া। এরপর আমার দাদামশাই পড়লেন কঠিন অসুখে। কঠিন টাইফয়েড জ্বরে একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন তিনি। সে সময়ে টাইফয়েডের ভালো চিকিৎসা ছিল না। ডাক্তার বদ্যি তাবিজ কবজ কিছুতেই সারে না সে রোগ। এদিকে ঘর নির্জন হলেই শোনা যায় ঝুম 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 নুপুরের শব্দ। সারাদিন সারা রাত দাদামশাইয়ের বিছানার চারপাশে অবিরাম বেজে চলেছে ঝুম 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 ঝুম। সবাই এক বাক্যে বললে, এ ছেলেকে বাঁচানো যাবে না, সব্যকে নিতে এসেছে গৌরী, না নিয়ে কিছুতেই যাবে না সে। এইবারে শুরু হলো ভূত তাড়ানোর এক বিশাল অধ্যায়। কাছে দূরে জানা অজানা যেখানে যত ওঝা গুণিন আর তান্ত্রিক আছে, একে একে সবাইকে ডাকা হতে লাগলো। সবাই এসে ভিড় জমাতে লাগলো বাড়িতে। সে এক বিভৎস ব্যাপার। বিরাট বিরাট দাড়িওয়ালা জটাধারী গুণিন এলেন। সারাদিন ধরে আগুন জ্বালিয়ে নানা রকম তন্ত্রমন্ত্র পাঠ করে সর্ষে, লঙ্কা, আতপ চাল ইত্যাদি জোরে জোরে আগুনের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন তারা। আর চিৎকার করে বলতে লাগলেন, বল কে তুই, বল তুই যাবি কিনা, বল তুই কি করলে যাবি, ইত্যাদি ইত্যাদি। যাকে উদ্দেশ্য করে বলা সে কিছু শুনতে পেল কিনা জানি না। শুনতে পেলেও সম্ভবত কর্ণপাত করল না, কারণ দাদামশাইয়ের বিছানার চারপাশে নূপুর যেমন বেজে চলেছিল
তেমনি বেজে যেতে লাগলো, ঝুম 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 ঝুম। বেশ কিছুদিন ধরে নানা ওঝা আর গুণিন তাদের যত রকম শিক্ষা দীক্ষা প্রক্রিয়া ছিল সব রকম প্রয়োগ করেও যখন কোনো লাভ হলো না, তখন ডাকা হলো বিখ্যাত এক তান্ত্রিককে। তিনি নাকি বাঁকিপুরের শ্মশানে বসে টানা 25 বছর সাধনা করেছেন। বাঁকিপুর ছিল ওই এলাকার এক মহা শ্মশান, ওই অঞ্চলের প্রবাদ। ওই শ্মশানে নাকি চিতার আগুন নেভে না, কারো না কারো সব সেখানে দাহ হতেই থাকে। এত বড় মহা শ্মশানে টানা 25 বছর ধরে যিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, তিনি তো আর যেসে সাধক নন। সকলেই আশার আলো দেখল, ভাবল এবার হয়তো এই তান্ত্রিকের মন্ত্রের জোরে গৌরীর আত্মা সব্যকে ছেড়ে চলে যাবে চিরতরে। সব্য আবার ভালো হয়ে উঠবে, পড়াশোনা করবে, কলেজে যাবে। যথাসময়ে তো সেই তান্ত্রিক বাবা এলেন, সঙ্গে 3 জন সহকারী। তারাও বড় বড় সন্ন্যাসী, মূল কাপালিকের হাতে মস্ত ত্রিশূল, পরনে রক্তাম্বর, কপালে রক্তচন্দ্রনের ত্রিপুণ্ড তিলক, মাথায় বিশাল জটাজুট, মুখ দাড়ির জঙ্গলে প্রায় ঢাকা, শুধু টকটকে লাল চোখ দুটি দেখতে পাওয়া যায় বাইরে থেকে। বাড়িতে প্রেত সিদ্ধ সেই তান্ত্রিক কাপালিকের আবির্ভাব হলো যেন এক দেবতার আবির্ভাবের মতন। গ্রামের লোকেদের মুখে মুখে খবর ছড়িয়ে পড়ল, যে যেখানে ছিল ছুটে এলো সাক্ষাৎ দেবাদিদেব মহাদেবের মতো এই তান্ত্রিকের দর্শনে। অমাবস্যার শুভ লগ্নে তান্ত্রিক শুরু করলেন তার মহাযজ্ঞ। বাড়ির উঠোনে বিরাট হোমকুণ্ড স্থাপন করে মহা সমারোহে শুরু হয়ে গেল মৃত্যুঞ্জয় মহাযজ্ঞ। আশ্চর্য সেই যজ্ঞ দেখতে চারপাশের গ্রামের লোকজন একেবারে ভেঙে পড়ল। কাপালিকের এক পাশে সার সার 5টি নরমুণ্ড, আর এক পাশে নরকরটির পান পাত্র। কাপালিক বোতল থেকে মদ নিয়ে নরকরটির পাত্র পূর্ণ করে মদ ঢেলে দিচ্ছেন নরমুণ্ডের বিস্ফারিত মুখের মধ্যে। আর এই হাজার হাজার মানুষের দৃষ্টির সামনে সেই মদ মুহূর্তে নিঃশেষিত হয়ে যাচ্ছে। কাঁচা মাংসের টুকরো হোমাগ্নিতে আহুতি দিতে দিতে কাপালিক ডাকিনী মন্ত্র পাঠ করে চলেছেন অনর্গল। চারপাশের মানুষ বিস্মিত বিহ্বল। এই রকমই আশ্চর্য হয়েছিল তারা যজ্ঞ শুরুর ঠিক আগে। বাড়ির বাইরে বেলগাছের তলায় কাপালিক তান্ত্রিক যখন শিবাবক চড়িয়েছিলেন, ঠিক তখন মাছ মাংস মদ দিয়ে মাখানো ভাতের ভোগ মাটির সরায় করে শিবা অর্থাৎ শেয়ালদের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছিল। সবাই সাগ্রহে তাকিয়েছিল কি হয় দেখার জন্যে। দেখা গেল কিছুক্ষণ বাদে সত্যি সত্যি 2টি শেয়াল কোথা থেকে এসে সেই ভোগ একেবারে চেটে পুটে খেয়ে গেল। সবাই সমস্বরে জয় তারা বলে তারা মায়ের জয়ধ্বনি দিতে লাগলো। বাড়ির সবার মনে এই বিশ্বাস একদম দৃঢ় আকার ধারণ করলো যে এইবার নিশ্চয়ই ভালো হয়ে উঠবে সব্য। তার ঘাট থেকে গৌরীর প্রেত এবার চিরতরে নিশ্চয়ই নেমে যাবে, সার্থক হবে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। তারপর শুরু হলো আসল যজ্ঞ। মহাতপা কাপালিক কেবলমাত্র মন্ত্রের জোরে কোনো দেশলাই কাঠি ছাড়াই জ্বালিয়ে তুললেন অগ্নিশিখা। দাউ দাউ করে জ্বলে উঠল হোমের আগুন। ঘোর অমাবস্যার রাত, চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার, কেবলমাত্র হোমকুণ্ডে দাউ দাউ করে জ্বলছে আগুন। চারিদিকে অসংখ্য জনতা, নির্বাক নিষ্পন্দ। কাছেই জঙ্গল থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। দূরে কোথায় একটা রাস্তার কুকুর একটানা কেঁদে যাচ্ছে বিশ্রী সুরে। চরাচর ব্যাপী বিপুল নৈশব্দের মধ্যে কাপালিক তার বজ্রের মতো গম্ভীর মন্দ্র কণ্ঠে উচ্চারণ করে চলেছেন ভয়ঙ্কর ডাকিনী মন্ত্র। এই মন্ত্রের সঠিক সাধনায় ফল যেমন দ্রুত, তেমনি এতটুকু ভুল হলে সাধকের নিশ্চিত মৃত্যু।
তাই অতি সাবধানে নির্ভুল ডাকিনী সিদ্ধ তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করে চলেছেন কাপালি। ওম আং হুম হ্রিং ঢং ডিং দ্রিং ধুম ধুম চালিনী মালিনী ডাকিনী সর্বসিদ্ধি প্রযাচ্ছং ফট সোহা। মন্ত্র উচ্চারণের সাথে সাথে কাপালি হোমকুণ্ডের মধ্যে আহুতি দিয়ে চলেছেন কাঁচা মাংসের টুকরো। মাংস পোড়া কুটু গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ার বদলে চারিদিক ভরে উঠেছে ধুনো আর গুগ্গুলের অপূর্ব দিব্য গন্ধে। কারণ ধুনো আর গুগ্গুলের গন্ধে দেবী ডাকিনী খুবই আকৃষ্ট হন। ভোর রাতের দিকে যখন যজ্ঞ শেষ হলো, পূব আকাশে তখন ভোরের রং ধরেছে। পশ্চিম আকাশে শুকতারা যেন উদীয়মান সূর্যদেবকে করছেন মঙ্গল আরতি। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই তান্ত্রিক কাপালি তার লোটা, কম্বল, ত্রিশূল আর সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন। বাড়ির সবাই তখন নতুন আশায় বুক বেঁধেছেন। পা টিপে টিপে ঘুমন্ত রোগীর ঘরে এলেন তারা। কিন্তু কি দেখলেন, কি শুনলেন? জ্বর ক্লান্ত ঘুমন্ত সব্বর বিছানায় ঠিক তার মাথার কাছটিতে ঠিক আগের মতোই বেজে চলেছে অদৃশ্য নূপুর। ঝুম 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 ঝুম। সবার মাথায় হাত। নিদারুণ হতাশায় দীর্ঘশ্বাস ফেলে মাটিতে বসে পড়লেন তারা। এদিকে দাদামশাই দিন দিন বিছানার সঙ্গে মিশিয়ে যেতে লাগলেন। উঠতে পারেন না, বসতে পারেন না, খেতে পারেন না, ঘুমোতেও পারেন না। একটু ঘুম এলেই শুনতে পান ঝুম 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 ঝুম। ঘুম ভেঙে যায় তার। সবাই তার জীবনের আশা ছেড়ে দিল। শেষ চেষ্টা হিসাবে তাদের পরিবারের কুলপুরোহিতকে ডেকে আনা হলো বাড়িতে। তিনি এসে সমস্ত দেখে শুনে বিধান দিলেন, দীর্ঘায়ু যুক্তা সুলক্ষণা একটি কন্যার সঙ্গে অবিলম্বে বিয়ে দিতে হবে ছেলের। একমাত্র সেই মেয়েই পারবে এই ছেলেকে বাঁচাতে। দ্বিতীয়বার বিয়ে হয়ে গেল আমার দাদামশাই। মৃত্যুশয্যা থেকে কোনো রকমে লোকের কাঁধে ভর দিয়ে পালকি করে একেবারে ছাতনাতলায় হাজির করানো হলো তাকে। তিনি তখন প্রায় অর্ধচেতন। কোনো মতে নমো নমো করে সারা হলো বিয়ে। রাঙা চেলি পরে ছোট ছোট পা ফেলে বাড়িতে এলেন নতুন বউ, আমার দিদিমা। তিনিও ছেলে মানুষ, বড় জোর 8 কি 9 বছর বয়স হবে। গৌরীর ফেলে যাওয়া খেলাঘরে খেলা করেন তিনি। থেকে থেকেই শুনতে পান নূপুরের ঝুমঝুম। নতুন দিদিমা আপন মনে কার সঙ্গে যেন কথা বলেন। আয় ভাই, আমরা দুজনে মিলে খেলি। তুই গরুটা বেঁধে দিয়ে আয়, আমি গোয়ালটা ঝাঁট দিয়ে নিই ততক্ষণে। ভাত বসিয়েছি, মাছটা কুটে দে না ভাই, এক্ষুনি উনি খেতে বসবেন, অফিসে তাড়া আছে না। ঝুম 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 ঝুম। সারাদিন খেলাঘরখানি মুখর হয়ে থাকে একজোড়া অদৃশ্য পায়ের নূপুরের ধ্বনিতে। সবাই শুনতে পায় নূপুর বাজে খেলাঘরখানি মুখর করে। দাদামশাই সেরে উঠছেন ধীরে ধীরে। দিন যায়, মাস যায়, বছর যায়। আমার দিদিমাও একটু একটু করে বড় হয়ে উঠতে থাকেন। একদিন খেলাঘরের বউ থেকে হয়ে ওঠেন সত্যিকারের বউ। নূপুর কিন্তু তখনও বেজে চলেছে। এখন আর সবাই শুনতে পায় না। আজকাল সেই নূপুরের ধ্বনি শোনেন শুধু আমার দিদিমা আর দাদামশাই। কখনো রান্নাঘরের কোণে, কখনো অন্ধকার শয়নকক্ষের নিভৃতে, কখনো নির্জন পুকুর ঘাটে একা একা বসে বাসন মাজতে মাজতে আমার দিদিমা শুনতে পান নূপুর বাজছে। কাছাকাছি কেউ যেন ছুটে বেড়াচ্ছে নূপুর পরা চঞ্চল পায়ে। দাদামশাই তখন কলেজে পড়ান। তার পড়ার ঘরের আশেপাশে হঠাৎ হঠাৎ শোনা যায় নূপুর ধ্বনি। একদিন দাদামশাইও চমকে বলে ওঠেন, কে কে ওখানে?
অমনি থেমে যায় নূপুরধ্বনি। আবার হয়তো বেজে ওঠে মধ্যরাত্রে। শয়ন ঘরের জানলার পেছনে ঘুম ভেঙে যায় ওদের। দীর্ঘশ্বাস ফেলেন দাদামশাই। দিদিমা হেসে পাশ ফেরেন। এমনি করেই কেটে যায় দিন, রাত, মাস, বছর। আমার দিদিমা তখন সবে 16 বছরে পড়েছেন। হঠাৎ একদিন সবাই জানতে পারল বাড়িতে আসছে নতুন অতিথি। আমার মা এলেন। চমকে উঠল সবাই সদ্যজাত মেয়েটিকে দেখে। এ কে? কে শিশু? এ তো ঠিক একেবারে অবিকল গৌরী। সেই বড় বড় পল্লব ঘেরা ভাসা ভাসা চোখ, সেই চাঁদের মতো মুখ, সেই দুধে আলতা গায়ের রং, তেমনি মাথা ভর্তি কালো কোঁকড়ানো চুল। আমার দাদামশাই চোখ মুছে 2 হাত বাড়িয়ে দিলেন। গৌরী, হায়, বুকে আয়। আবার পালিয়ে যাবি না তো? এরপর বেশ কিছুদিন আর কেউ শুনতে পায় না সেই নূপুরধ্বনি। তবে কি হারিয়ে গেল গৌরী? পৃথিবীর বুক থেকে কি চিরতরে মুছে গেল তার দুরন্ত ভালোবাসা আর তার সংসার খেলা, তার খেলাঘর? না, ভগবানের এই মহাবিশ্বে কিছুই বোধহয় হারায় না। আমার মায়ের তখন সবে বছর 2 হবে বয়স। সবে টলমলো পায়ে চলতে শিখেছে। একদিন দাদামশাই তার পড়ার টেবিলের দেরাজের একটা কোণ থেকে বের করে আনলেন বহু দিনের পুরনো এক জোড়া নূপুর। গৌরীর ফেলে যাওয়া গয়না। এতদিন সযত্নে সবার চোখের আড়াল থেকে সরিয়ে রেখেছিলেন দাদামশাই। তারপর মেয়েকে কোলে বসিয়ে আদর করে তার ছোট্ট ছোট্ট 2টি পায়ে দাদামশাই পরিয়ে দিলেন সেই নূপুর। গৌরীর ফেলে যাওয়া নূপুর আবার বেজে উঠল আমার মায়ের পায়ে। ঝুম 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 ঝুম। দিন রাত অবিশ্রাম বেজে চলল সেই নূপুর। ঘরে, উঠানে, খেলা ঘরে। 10 বছর আগে ঠিক যেমন বাজত ঘর দোর মুখর করে, ঠিক তেমনি সুরে, তেমনি ছন্দে। নমস্কার। আজকের মতো আমাদের গল্প শেষ হলো। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।